সিন্ডিকেটে জিম্মি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার সিন্ডিকেটে যুক্ত ২৫ এজেন্সি মানবেতর জীবনে হাজারো শ্রমিক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া সরকারের তদন্তে যা জানা গেছে, মানবেতর জীবনে হাজারো শ্রমিক বিশেষজ্ঞদের আশঙ্কা সিন্ডিকেটে যুক্ত ২-৫ এজেন্সি। দুদকে করা অভিযোগ থেকে যা জানা গেছে, জনশক্তি ব্যুরোর তথ্য যা বলছেন বাইরা মহাসচিব, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে যুক্ত এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির সরকার। কারণ অনিয়মের মাধ্যমে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই সিন্ডিকেট সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়েছে। সিন্ডিকেটের প্রায় সবারই মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে আরও বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনে দুদক ওইসব সিন্ডিকেটের নামে অভিযোগও দেওয়া হয়। দালাল সিন্ডিকেটের কারণে একদিকে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি, অন্যদিকে সহায় সম্বল বিক্রি করে পথে বসেছে হাজারো যুবক। এমন নানা অভিযোগ সামনে আসার পর কর্মীদের ভিসা পরিচালনার সঙ্গে জড়িত মালয়েশিয়ার ভিসা আবেদনকারী সংস্থাগুলোর পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। গত ৮ মার্চ এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে ই-ভিসার জন্য সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল দিয়েছে। ৩১ মার্চের পর অব্যবহৃত অভিবাসী কর্মীদের কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়ার সরকারের তদন্তে যা জানা গেছে, মালয়েশিয়া সরকারের তদন্তে জানা যায় ২০১৭ সালের মার্চে সরকার টু সরকার G2G+ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়। ৫ বছরে ১৫ লাখ কর্মী নেয়ার কথা হয় তখন। মালয়েশিয়ার তৎকালীন ফার্স্ট লেডি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছত্রচ্ছায়ায় দাতুক শেরি আমিন নূর নামের এক বাংলাদেশি অভিবাসন ব্যয়ের নামে ১০টি এজেন্সির মাধ্যমে অন্তত ৫,০০০ কোটি টাকা হাতিয়ে নেয়। পরে মালয়েশিয়া সরকার বাংলাদেশের সঙ্গে সেই চুক্তি বাতিল করে নতুন পদ্ধতিতে কর্মী নিতে আগ্রহী হয়। এতে ৩ বছর কর্মী নেয়া বন্ধ থাকে। এ সময় মেডিকেল সম্পন্ন হওয়া অনেক কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। দাতু আমিন মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় সিনারফ্লেক্স নামে একটি কোম্পানি তৈরি করেন। এই কোম্পানি SPPA নামে একটি অনলাইন সিস্টেম তৈরি করে, যার মাধ্যমে ১০ এজেন্সির সিন্ডিকেট করে কর্মী নেওয়া হতো। ২০১৮ সালে সেই SPPA সিস্টেম বাতিল করে মাহাথিরের সরকার। ১০টি এজেন্সি হল ক্যারিয়ার ওভারসিজ, HSNT হিউম্যান রিসোর্স, সানজারি ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, প্যাসেজ অ্যাসোসিয়েটস, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ও আল ইসলাম ওভারসিজ। এই ১০টি এজেন্সির মধ্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক বাইরার তৎকালীন কমিটির মহাসচিব মো. রুহুল আমিন স্বপন, আর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের মালিক নূর আলী। এদিকে নতুন পদ্ধতিতে কর্মী নিতে ২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়া এবং বাংলাদেশ নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে লেখা ছিল, বাংলাদেশের সব লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে, তবে কার মাধ্যমে কর্মী যাবে সেটি নির্ধারণ করবে মালয়েশিয়া সরকার। সে সময় ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। এই ২৫টি এজেন্সি বেস্টিনেট নামক একটি কোম্পানি FLCMS তৈরি করে। এই বেস্টিনেটের মালিক দাতু আমিন। বেস্টিনেটের সঙ্গে ২০০১-৮ সালে আবার মালয়েশিয়া সরকার ৬ বছরের চুক্তি করে। চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ মে। মালয়েশিয়ায় এরই মধ্যে প্রচুর কর্মীও গেছে। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী নির্ধারিত কোটার চেয়ে অতিরিক্ত কর্মী সে দেশে গেছে। মালয়েশিয়ায় নির্ধারিত কোটা ছিল মোট ১১ লাখ, বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল ৪,৭০,০০০। মানবেতর জীবনে হাজারো শ্রমিক। মালয়েশিয়া সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ২.৫ লাখ অতিরিক্ত কর্মী অবস্থান করছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে পরিমাণ কর্মী নির্দিষ্ট ৫টি খাতে প্রয়োজন ছিল, তার তুলনায় এই সংখ্যা বেশ বড়। বিশেষ করে সেবা খাতে অতিরিক্ত কর্মী এসে পড়েছে। ধারণা করা হয়েছিল সেবা খাতে ২০,০০০ বিদেশি কর্মী আসবে, কিন্তু কর্মী এসেছে ১,৪২,০০০-এরও বেশি। এছাড়া ফ্যাক্টরির কাজে ৫০,০০০ কর্মী আসার কথা ছিল, কিন্তু সেখানে দেখা গেছে প্রায় ২ লাখ কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। অথচ অন্যান্য খাতে যেখানে ৫০,০০০ কর্মী আসার কথা ছিল, সেখানে এসেছে প্রায় অর্ধেক।
যার ফলে প্রচুর কর্মী সে দেশে বৈধভাবে গেলেও কাজ পায়নি। কাজ না পেয়ে অনেক কর্মী এখনও মানবেতর জীবন যাপন করছে। উল্লেখ্য, এই কোটার আবেদন করতে হয় মালয়েশিয়ার নিয়োগকর্তাদের। গত বছরের মার্চে এই কোটা ব্যবস্থার অপব্যবহারের কারণে অনুমোদন বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকার স্বীকার করে যে কোটা ব্যবস্থার অপব্যবহার করে কোম্পানিগুলো চাকরি দেওয়ার নাম করে কর্মীদের সে দেশে নিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করে বলছেন, আবারও মনে হয় 2018 সালের মতো অবস্থা সামনে আসছে। কারণ মালয়েশিয়া সরকার জানিয়েছে, আগামী 3 মের পর অনুমোদিত ডিমান্ডের বিপরীতে কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। 7 মে অনুমোদিত ডিমান্ডের কর্মীদের ই-ভিসা আবেদনের শেষ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ সময় ই-ভিসার আবেদন করে 3 মের মধ্যে সে দেশে প্রবেশ করা অনেকটা দুঃসাধ্য বিষয়। তারা আরও বলেছেন, এবারও অনেক কর্মীর মেডিকেল সম্পন্ন হওয়ার পরও মালয়েশিয়ায় তাদের না যাওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। কারণ আগামী 3 মে বেস্টিনেটের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 1 জুন থেকে FWCMS সিস্টেম কাজ করবে না। সুতরাং নতুন পদ্ধতিতে মালয়েশিয়া সরকারকে কর্মী নিতে হবে। সেজন্য পুনরায় চুক্তির প্রয়োজন রয়েছে। আর চুক্তির বিষয় সময়সাপেক্ষ ব্যাপার। আবার বেস্টিনেটের সঙ্গে মালয়েশিয়া সরকার চুক্তি নবায়ন করতেও আগ্রহী নয়। চুক্তি নবায়ন করতে চাইলে 3 মে ডেডলাইনের বিষয় আসত না। ফলে তাই অন্তত 2 বছর মালয়েশিয়ায় কর্মী না যাওয়ার আশঙ্কা কাজ করছে। সিন্ডিকেটে যুক্ত 25 এজেন্সি। নতুন চুক্তির পর যে 25টি এজেন্সি সিন্ডিকেটের অংশ হয় তারা হল নিজামুদ্দিন হাজারির প্রতিষ্ঠান স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড RL 1551, ঢাকা 20 আসনের আওয়ামী লীগের এমপি বেনজির আহমদের প্রতিষ্ঠান আহমদ ইন্টারন্যাশনাল RL 1146, ফেনী 3 আসনের এমপি ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির জাপা প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠান 5M ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1327, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটাল ইন্টারন্যাশনাল RL 113, রুহুল আমিন স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনাল RL 549। আগের সিন্ডিকেটে ছিল আল ইসলাম ওভারসিজ RL 106। প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদিন জাফরের ছেলে রাশাদ আবেদিনের প্রতিষ্ঠান SOS ইন্টারন্যাশনাল সার্ভিসও RL 1530। এবারের সিন্ডিকেটে রয়েছে। বাকিরা হচ্ছে আবেদ এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরস RL 1024, আকাশ ভ্রমণ RL 384, আল রাবেতা ইন্টারন্যাশনাল RL 354, আল বুখারি ইন্টারন্যাশনাল RL 301, অ্যামিয়াল ইন্টারন্যাশনাল RL 1326, বিনিময় ইন্টারন্যাশনাল RL 351, BM ট্রাভেলস RL 1421, ব্রাদার্স ইন্টারন্যাশনাল RL 1571, গ্রিনল্যান্ড ওভারসিজ RL 40, ইম্পেরিয়াল রিসোর্স RL 1874, আরভিং এন্টারপ্রাইজ RL 215, ওইচি ইন্টারন্যাশনাল RL 1141, পাথফাইন্ডার RL 1298, সরকার ইন্টারন্যাশনাল RL 1715, শাহিন ট্রাভেলস RL 214, সাউথ পয়েন্ট ওভারসিজ RL 622, ইউনাইটেড ম্যান পাওয়ার RL 1216, জাহারাত অ্যাসোসিয়েট RL 285 এবং নিউএজ ইন্টারন্যাশনাল RL 703। এরপর সিন্ডিকেট বিরোধী আন্দোলনকারী কিছু এজেন্সিও সিন্ডিকেটে যোগ দেয়। এর মধ্যে রয়েছে বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী, নোমানের সাদিয়া ইন্টারন্যাশনাল সহসভাপতি নোমান চৌধুরীর দাহমাসি কর্পোরেশন, জনসংযোগ সম্পাদক ফরিদ আহমেদের আল খামিস ইন্টারন্যাশনাল, নির্বাহী সদস্য শাহাদাত হোসেনের ফোরসাইট ইন্টারন্যাশনাল, আরিফুর রহমানের অপরাজিতা ওভারসিজ ও রফিকুল ইসলাম পাটোয়ারির আমান এন্টারপ্রাইজ। এরপর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল, জসিমউদ্দিন আহমেদের আহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড, আক্তার হোসেনের আক্তার রিক্রুটিং এজেন্সি, জাকের আহমেদ ভুইয়ার আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি মো, রাশেদ খানের আল হেরা, রুহুল আমিনের আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সিন্ডিকেটের সঙ্গে আরও যুক্ত আছে নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, BNS ওভারসিজ, BD গ্লোবাল বিজনেস, সেলিব্রিটি ইন্টারন্যাশনাল, গ্লোবাল ওভারসিজ, দেশারি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, এলিগেন্স ওভারসিজ লিমিটেড, ফিউচার হোপ ইন্টারন্যাশনাল, GNG ট্রেডিং, গ্যালাক্সি কর্পোরেশন, ISMT হিউম্যান রিসোর্স লিমিটেড, জান্নাত ওভারসিজ, JG আল ফালাহ ম্যানেজমেন্ট, কাশীপুর ওভারসিজ, মদিনা ওভারসিজ, ম্যানিস পাওয়ার কর্পোরেশন, মিডওয়ে ওভারসিজ, মোহাম্মদ নুরুজ্জামান অ্যান্ড সন্স লিমিটেড, এছাড়া মৃধা ইন্টারন্যাশনাল, মুবিন এয়ার ইন্টারন্যাশনাল।
নাভিরা লিমিটেড, অদিতি ইন্টারন্যাশনাল, পিএন এন্টারপ্রাইজ কোম্পানি, পিআর ওভারসিজ, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, প্রভাতী ইন্টারন্যাশনাল, কিউকে কুইক সার্ভিস, রাব্বি ইন্টারন্যাশনাল, রুবেল বাংলাদেশ লিমিটেড, রানওয়ে ইন্টারন্যাশনাল, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট, সুলতান ওভারসিজ, দ্য গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল, দ্য জিএমজি অ্যাসোসিয়েটস, দ্য ইফতি ওভারসিজ, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড এবং ট্রান্স এশিয়া ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। দুদকে করা অভিযোগ থেকে যা জানা গেছে, এদিকে দুর্নীতি দমন কমিশনে দুদক করা অভিযোগ থেকে জানা গেছে, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে 3,50,000 কর্মীর কাছ থেকে প্রায় 1-2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই 2-5টি সিন্ডিকেট। 2021 থেকে 2023 সাল পর্যন্ত এই সিন্ডিকেট সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়েছে। সিন্ডিকেটের প্রায় সবারই মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নামেও অর্থ আদায় করা হয়। এফডব্লিউসিএমএস সিস্টেমে তালিকাভুক্ত মেডিকেল আছে অন্তত 70টি, তবে সেখানে রিক্রুটিং এজেন্সির সংখ্যা উল্লেখ নেই। জনশক্তি ব্যুরোর তথ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী শ্রমবাজার পুনরায় খোলার পর থেকে 4 লাখের বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় গেছেন। শুধু 2023 সালেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি 3,05,100-এর বেশি শ্রমিক নিয়োগ দিয়েছে মালয়েশিয়া, তবে তাদের অনেকেই এখন বেকার, বেতন নেই এবং অনেকেই কম বেতনভুক্ত। ভাগ্যান্বেষণে আসা এমনই এক শ্রমিক নেত্রকোনা জহিরুল ইসলাম গত বছরের জানুয়ারিতে বিদেশি কর্মীদের জন্য শিথিল নিযোগ নীতির সুবিধা নিয়ে 7 মাস আগে মালয়েশিয়া আসেন। এজন্য তার খরচ করতে হয়েছে 5 লাখ টাকা, যা বলছেন বায়রা মহাসচিব, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা এর কর্মকর্তারাও স্বীকার করেছেন যে সেখানে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং তাদের অনেকেরই চাকরি নেই। সার্বিক বিষয়ে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী সব শ্রমিকের চাকরি ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব মালয়েশিয়া সরকারের। আমি আশা করি মালয়েশিয়া কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত করে শ্রমিকদের চাকরিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।